আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মানুষ যখন চূড়ান্ত বিজয় দ্বার প্রান্তে, তখনই পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর আল বদর আল শামস ও রাজাকাররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। বাঙালিকে মেধাশূন্য করার এই নৃশংস নিধনযজ্ঞ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যেতে চাই। সেখানে মহামান্য রাষ্ট্রপতি এসে পৌঁছেছেন, আমরা সেখানে যুক্ত হচ্ছি। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহন ইসলাম এর মধ্যে যুক্ত হয়েছেন। মোহন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার মাধ্যমে দেখছি মহান রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। আপনার মাধ্যমে আমরা সেই খবরের বিস্তারিত জানতে চাই। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। সশস্ত্র চালাও। সামনে তিন বাহিনীর প্রধান আছে। কেলাম ভাই বলেন।
তাহলে আপনি দেখলেন যে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু তিনি তার যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি তিনি কিন্তু নিবেদন করলেন শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এবং সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরপরই আমরা দেখেছি তিনি যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধা রয়েছে তাদের সহ যারা এখানে আছেন আগত অতিথি তাদের সাথে তিনি কথা বলছেন, দেখা করছেন, দেখা করে হয়তো আপনি জানেন যে এখানে উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন এবং তিন বাহিনীর প্রধানরা কিন্তু এসেছেন এবং আমরা দেখছি যে মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে বাকি যে দুজন নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান রয়েছেন তাদের সাথে তিনি কথা বললেন এবং তারপরেই কিন্তু তিনি আসলে এগিয়ে যাচ্ছেন। যে পাশে রয়েছে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রের আগত অতিথিরা তাদের সাথে তিনি দেখা করবেন, কথা বলবেন। এর ঠিক আগে যেমনটা আসলে দেখাচ্ছিলাম যে সকাল 7টায় তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে তিনি কথা বলছেন এবং সৈয়দ রেফাত আহমেদ তিনি তার একটি বিচারপতিদের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে উপস্থিত হয়েছেন। তারপরেই মহামান্য রাষ্ট্রপতি যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সাথে সাক্ষাৎ করতে। সেখানে আছেন সৈয়দ রিজওয়ান হাসান তথ্য উপদেষ্টা, সিআর আবরার শিক্ষা উপদেষ্টা, ফাজল কবির খান জ্বালানি উপদেষ্টা, শামীম মুর্শিদ সমাজ কল্যাণ উপদেষ্টা, ফরিদা যিনি মৎস্য উপদেষ্টার। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সচিব রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন এবং সবার সাথে আসলে যতটুকু সৌজন্যমূলক কথা বলা যায় সেই কথা এবং আচরণ কিন্তু তিনি তাদের সবার সাথেই করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সামরিক বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তাদের সাথেও মহামান্য রাষ্ট্রপতি তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন এবং সেই সৌজন্য সাক্ষাৎ করে তারপরেই তিনি হয়তো বঙ্গভবনের দিকে আবারও তিনি ফিরে যাবেন। এর আগে সকাল ঠিক 7টায় জাতির সূর্য সন্তান যাদের মেধা এবং যাদের মননে এবং যাদের আত্মহতির জন্য আমরা নতুন বাংলাদেশ আমরা বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সরকারের বিভিন্ন যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, উপদেষ্টা রয়েছে, তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এখন তিনি গাড়িতে উঠবেন, হয়তো সমাধিস্থল ত্যাগ করবেন, বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। তার পরপরই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সমাধিস্থলে আসার কথা রয়েছে, দুঃখিত, এবং তিনি এসেও কিন্তু তার যে সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তিন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তারা মহামান্য রাষ্ট্রপতিকে বিদায় জানানোর জন্য, অর্থাৎ এই সমাধিস্থল ত্যাগ করার আগ মুহূর্তে বিদায় জানানোর জন্য তারাও এগিয়ে গিয়েছেন এবং সেখান থেকেই মহামান্যের যে গাড়িবহর সেই গাড়িবহরটি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। হয়তো অল্প সময়ের মধ্যেই তিনি এই সমাধিস্থল ত্যাগ করবেন, কিন্তু তার আগে তিনি এসেছিলেন এবং তাকে স্বাগত জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে কিংবা তাকে বরণ করে নিয়ে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং তিনি মহামান্য রাষ্ট্রপতির গাড়িবহরটি কিন্তু সমাধিস্থল ত্যাগ করলেন। তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ফারুকী আজম তিন বাহিনীর প্রধান তারাও তাকে বিদায় জানিয়ে সমাধিস্থলের দিকে এগিয়ে আসছেন এবং আমরা যতটুকু জানি যে এর পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন, তিনি তার শ্রদ্ধা নিবেদন করবেন জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে। তার পরপরই তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের প্রতিনিধি দল এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরেই এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে সাধারণ জনতার জন্য। তারা আসবেন, তারা এসে যে যার মতো করে শ্রদ্ধাঞ্জলি দিবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। কোনো ধরনের বাধা নিষেধ হয়তো থাকবে না, কিন্তু এর আগে যেই রাষ্ট্রীয় যেই আচার বা রাষ্ট্রীয় যেই রিচুয়ালসগুলো রয়েছে সেইগুলো পূর্ণ করা হচ্ছে। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন
তারপর পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরাও এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই আসলে সাইড লাইনে অপেক্ষা করছেন। সাইড লাইনটি যদি আমি একটু তাদের তালিকা অনুযায়ী যাই, যে শুরুর দিকে আছেন তিন বাহিনীর প্রধান, তারপরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিদের যে প্রতিনিধি দল, তারপরে রয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য, তারপরে রয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারপরে রয়েছেন সামরিক বাহিনীর বিভিন্ন সদস্যরা, তারা সবাই এখানে আছেন। এবং ঠিক তার অপর পাশে যে সাইড লাইন রয়েছে সেই সাইড লাইনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জায়গা করে দেওয়া হয়েছে, তারা সেখানে আছেন এবং সবাই আসলে তাদের যে সময় সেই সময় অনুযায়ী শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। শুরুতে আচার অনুযায়ী রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার যে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপর ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার শ্রদ্ধা নিবেদন করবেন। তার গাড়িবহরটি আমরা যতদূর জানি যে অল্প সময়ের মধ্যেই হয়তো মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে হাজির উপস্থিত হবেন। তার পাশাপাশি একটু জানিয়ে রাখি তানিয়া, যেমনটা আসলে আগে সংবাদে বলছিলাম, এটা আসলে একটি সংবাদে বলার তথ্য নয়, এটি হাজার বছর যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিনই বলার একটি বিষয় যে 1971 সালে যখন বাংলাদেশ বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক বিজয় পাবে এমন একটি প্রেক্ষাপট সৃষ্টি হলো, তার দুদিন আগেই রাও ফরমান আলীর নেতৃত্বে একটি ষড়যন্ত্র নীল নকশা করা হলো, যেখানে বাংলাদেশিদের মেধাশূন্য বাংলাদেশিদেরকে পুরোপুরি জাতিদের কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সেই ধরনের একটি ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আল বদর আল শামস যারা দেশি দোসর হয়ে কাজ করতো তারা দেশের সূর্য সন্তান অর্থাৎ মেধাবী শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক তাদেরকে তালিকা করে তাদের নিজেদের বাড়ি গিয়ে স্যার সম্বোধন করে তাদেরকে বাসা থেকে বের করে এনে পাকিস্তানি মিলিটারিদের হাতে তুলে দেয় এবং তাদেরকে 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের পর তাদেরকে বিভিন্ন বধ্যভূমিতে তাদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। কারো মরদেহ ছিল বিকৃত, কারো মরদেহ হয়তো চিহ্নিতই করা যায়নি। সেই প্রেক্ষাপটে তাদের পরিবারের স্বজন, তাদের পরিবারের সদস্যরা তাদেরকে চিহ্নিত করে এবং সেই চিহ্নিত করার মধ্য দিয়ে আসলে বোঝা যায় তাদের পাকিস্তানিদের যে মনোভাব কি বাংলাদেশের প্রতি কী পরিমাণ বর্বর ছিল। সেই বর্বরতার আসলে কোনো শেষ হয় না। এইভাবে জাতির সূর্য সন্তানদেরকে বেনের দিয়ে খুঁচিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে বিভিন্ন বধ্যভূমিতে ফেলে দেয় এবং সেই রাও ফরমান আলী যার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড গণহত্যা পরিচালিত হয়েছিল, রাও ফরমান আলীর একটি ডায়েরিতে উঠে আসে তাদের তালিকার নাম, অর্থাৎ তিনি যে তালিকাটি করেছিলেন এই বাংলাদেশের কাদেরকে তিনি যাওয়ার আগে হত্যা করে যাবেন সেই তালিকার একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরি অনুযায়ী বা তালিকা অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশের মেধাবী সন্তান যারা রয়েছেন, যারা বাংলাদেশকে বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সকল ধরনের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে, সেই সূর্য সন্তানদের নাম রয়েছে। যেন এই বাংলাদেশ, এই বাঙালিরা মেধাশূন্য হয়ে যায়, পৃথিবীর মঞ্চে আর দাঁড়াতে না পারে। পাকিস্তানিরা সেই ধরনের একটি নীল নকশা করেই বাংলাদেশের এই সূর্য সন্তানদেরকে আসলে হত্যা করে। এবং বলি যে হত্যাকাণ্ডের বিবরণ অনুযায়ী এখানে রয়েছিল যে 14 ডিসেম্বরের পরিকল্পনা মূল অংশ বাস্তবায়ন করা হয়, তার আগে ডিসেম্বরের 10 তারিখ হতে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হতে থাকে এবং ডিসেম্বরের 4 তারিখ হতে ঢাকায় নতুন 1971 সালের 4 তারিখ হতে ঢাকার নতুন করে কারফিউ জারি করা হয় এবং সেই কারফিউর পরেই কিন্তু 10 তারিখ বুদ্ধিজীবীদের কিভাবে হত্যা করা হবে সেই ধরনের একটি ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হয় এবং এই গণহত্যা চালানোর বাস্তবায়ন করা হয় 14 ডিসেম্বর থেকে। এখানে অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদেরকে আসলে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরেরা প্রথমে অপহরণ করে নিয়ে যায় এবং সেদিন প্রায় 14 ডিসেম্বরে প্রায় 200 জনের মতো বুদ্ধিজীবীদের তাদের বাসা হতে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ সহ অন্যান্য আরও অনেক স্থানে যে নির্যাতন কেন্দ্র ছিল সেখানে নেওয়া যাওয়া হয় এবং সেখানে তাদের উপর বীভৎস নির্যাতন চালানো হয়। পরে তাদেরকে নৃশংসভাবে রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়। এমনকি
আত্মসমর্পণ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীদের এই গোলাগুলির অভিযোগও কিন্তু পাওয়া যায়। এমনকি একটি তারিখ, এমনই একটি ঘটনা আসলে যদি বলি 1972 সালের জানুয়ারি মাসের 30 তারিখ, যখন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান প্রাণ হারান। এবং এই প্রেক্ষাপটগুলো কিন্তু বাংলাদেশকে বাঙালি জাতিকে আসলে মেধাশূন্য করার জন্য, যেন এই জাতি কোনোভাবেই মেধাবী সন্তানদের নিয়ে এগিয়ে যেতে না পারে, সেই প্রেক্ষাপট বা সেই পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু করা হয়। এবং বলে রাখি যে এই পরিকল্পনায় আসলে কারা ছিলেন, যেমনটা বলছিলাম আগে, তারপরেও পাকিস্তানি সামরিক যে জান্তার পক্ষে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী, এবং তার যে তার ব্যক্তিগত আসলে তার ডায়েরি অনুযায়ী যে 20 জন বুদ্ধিজীবীর নাম ও বিশ্ববিদ্যালয়ের তালিকায় যে কোয়ার্টারের বিবরণ পাওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু তখন কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল। এবং বধ্যভূমির যে সন্ধানগুলো ছিল আপনার বাংলাদেশের 1971 সালে, যখন যেমনটা বলছিলাম যে যখন বিজয় একদম সন্নিকটে, বিজয় পাবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, শহরে মুক্তিযোদ্ধারা বিজয় নিয়ে আসে এবং সেখান থেকে পাকিস্তানিদেরকে নিধন করে, ঠিক তখনই যখন মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে আসবে এবং আমাদের মহান বিজয় একদম সন্নিকটে, ঠিক তখন এই পরিকল্পনা অংশ করা হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তাদেরকে হত্যা করে। এবং তাদেরকে হত্যার জন্য যে দেশীয় দোসররা ছিল, তারা টার্গেট করে গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক কোয়ার্টারে সেই বুদ্ধিজীবী থাকে, কামাল পাশা থাকে কিংবা কায়সার কামাল থাকেন, এই ধরনের টার্গেট করে কিন্তু তারা গিয়েছেন এবং শুধুমাত্র সেই ব্যক্তিকেই তারা উঠিয়ে নিয়ে এসেছেন এবং তাদেরকে এনে পাকিস্তানি যে মিলিটারি ক্যাম্প, সেই ক্যাম্পে তাদেরকে রাখেন। এবং তখন থেকে কিন্তু সেই পরিবারগুলো, অর্থাৎ ভুক্তভোগীর যে পরিবার, সেই পরিবারগুলো তাদের সন্ধান পায়নি। তারা বিভিন্ন জায়গায় খুঁজেও এই ধরনের কিন্তু দালিলিক প্রমাণ তথ্য পাওয়া যায়। তারপর যখন দেশ স্বাধীন হয়, সেই স্বাধীন হওয়ার পর বধ্যভূমিগুলা থেকে কিন্তু উঠে আসে কি নৃশংস, কি ভয়াবহ, এবং কি সেই চিত্রগুলো কিন্তু তখন বাঙালি জাতি বাংলাদেশিদের সামনে হাজির হয় এবং তারা দেখতে পায় যে পাকিস্তানিরা কতটুকু নির্মমভাবে এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে। যদিও 1971 সালের পুরো সময়টাই তারা এই বাংলাদেশিদের হত্যাকাণ্ড চালিয়ে গিয়েছে, প্রায় 30 লাখ মানুষকে তারা হত্যা করেছে, তারা 2 লাখ নারী এবং আমাদের বোনদেরকে তারা সম্ভ্রমহানি করেছে। সেই জায়গা থেকে আসলে তারা এই হত্যাযোগ্য গণহত্যা যখন চালিয়ে গিয়েছে এবং আমাদের দেশের যারা কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, তারা সবাই কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই দেশকে স্বাধীন করে। তা নিয়ে বলে রাখি যে এই 14 ডিসেম্বর উপলক্ষে জাতীয় সূর্য সন্তানদেরকে স্মরণ করার জন্য ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতি এসে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই বধ্যভূমিতে, অর্থাৎ মিরপুরের যে শহীদ স্মৃতি সৌধ সমাধিস্থল, সেখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহরটি ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন। সেই গাড়িবহর থেকে নেমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং জাতির সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন, যেমনটা স্মরণ করছেন পুরো বাংলাদেশি মানুষ, পুরো বাংলাদেশি জাতি গোষ্ঠী সবাই। কারণ এই সূর্য সন্তানদের আত্মহত্যার কারণেই আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা বিশ্বের মঞ্চে পেয়েছি বাংলাদেশ, যেখানে আমরা গর্ব নিয়ে পরিচয় দিতে পারি নিজেদেরকে বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ। সেই জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করার জন্যই কিন্তু সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সমাধিস্থলের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে এবং তার নিরাপত্তায় যারা রয়েছেন এসএসএফের সদস্যদেরকে তাদেরকেও দেখছি যে সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং তিনি গাড়ি থেকে নেমে শ্রদ্ধা নিবেদন করবেন, শ্রদ্ধা জানাবেন এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি তাকে আসলে স্বাগত জানাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এগিয়ে আসছেন সমাধিস্থলের দিকে এবং তিনি অল্প সময়ের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, সে উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
এই জাতির সূর্য সন্তানদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করবেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে। এবং সেই শ্রদ্ধাঞ্জলি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে এবং অল্প সময়ের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করা হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। এবং লোকার্পণ করার জন্য স্মৃতিসৌধের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম। যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধা তাদের সাথে সাক্ষাৎ করছেন এবং তার সাথে আছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, ফারুকী আজম, আদিলুর রহমান খান। এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাতের পরেই আসলে রীতি অনুযায়ী বা ধারাবাহিকতায় তিনি তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা এখানে আছেন সবার সাথেই সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাৎ করে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দিবেন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করে সৌজন্য সাক্ষাৎ শেষে এখন তিনি অপর সাইডের যে সাইড লাইন রয়েছে অপর পাশের সেই সাইড লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে আছেন তিন বাহিনীর প্রধান এবং উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিদের যে একটি প্রতিনিধি দল, সেই সবার সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন। এবং তার সাথে কিন্তু আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সবার সাথেই মানে এখানে যারা উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তাদের সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন। এবং এর আগে কিন্তু তিনি ঠিক 7:20 দিকে তিনি তার শ্রদ্ধা নিবেদন করেন। তখন তিনি নীরবে দাঁড়িয়েছিলেন বেশ খানিক সময়। তারপর কিন্তু রাষ্ট্রীয় সালাম দেওয়া হয় এবং বেজে ওঠে করুণ সুর। আপনি জানেন এই 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের আমাদের দেশের সূর্য সন্তানদেরকে কীভাবে নির্মমভাবে আসলে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এবং তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে বুদ্ধিজীবী দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি রাষ্ট্রীয়ভাবেই। সেই জায়গা থেকে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের, তিনি এসেছেন। তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে তিনি সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেই সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে যাবেন। তারপর পরই কিন্তু তিন বাহিনী প্রধান, উপদেষ্টা পরিষদ, তারপর যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, শ্রদ্ধাঞ্জলি দিবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও, এবং তারপরেই খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তারা সবাই এখানে আসবেন, যে যার মতো করে জাতির সূর্য সন্তানদেরকে সম্মান জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর প্রধান তারাও কিন্তু এগিয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টার গাড়িবহরের কাছে। অল্প সময়ের মধ্যেই গাড়িবহরটি শহীদ সমাধিস্থল সেটি ত্যাগ করবেন এবং তারপরেই যেমনটা বলছিলাম তিন বাহিনী প্রধান থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহরটি সমাধিস্থল ত্যাগ করলো এবং তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে যাচ্ছেন। এর আগে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এখন দেখছি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে একটি সুপ্রিম কোর্টের একটি বিচারপতি প্রতিনিধি দল তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের সাথে যেই নতুন সচিবালয়টি হলো সেই সুপ্রিম কোর্ট সচিবালয়, সেই সচিবালয়ের যিনি সচিব রয়েছেন, রেজিস্ট্রার ছিলেন আগে হাবিবুর রহমান, তিনিও এখানে আছেন এবং সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি তার নেতৃত্বে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, নিবেদন করা হচ্ছে এবং তারাও কিন্তু নীরবে দাঁড়িয়ে জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি। সারা বিশ্বে নিজেদেরকে পরিচয় দিতে পারি আমরা বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ। সেই সূর্য সন্তানদেরকে সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু সে স্মরণ করলো। তারপর পরে এখানে আসলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার কথা রয়েছে। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বাকি যে কর্মকর্তারা আছেন, যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারাও কিন্তু এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। তারা এই অল্প সময়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমও আছেন তাদের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে তাদের পক্ষ থেকে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। শ্রদ্ধাঞ্জলির পরেই কিন্তু আমরা উপদেষ্টা পরিষদের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এবং যেমনটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরেই কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে বিচারপতি দলটি তারা কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এবং এখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। তারপর পরে আমরা যতটুকু জানি যে এখানে যারা রয়েছেন সরকারের বিভিন্ন দায়িত্বে তারা শ্রদ্ধাঞ্জলি দিবেন, শ্রদ্ধা জানাবেন দেশের সূর্য সন্তানদের প্রতি। এবং উপদেষ্টা পরিষদের থেকে আদিলুর রহমান খান শুভ্রকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও শ্রদ্ধাঞ্জলি তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে এবং এখানে যারা সরকার এবং রাষ্ট্রের যারা আছেন তারা কিন্তু সবাই তাদের মতো করে শ্রদ্ধা দিয়ে একে একে সমাধিস্থল ত্যাগ করছেন। তাদের এই শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সাধারণ জনগণ তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এবং আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, তিনি পুরো সময়টাই মুক্তিযোদ্ধাদের সাথে এবং তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের যোদ্ধা বীর বিক্রম, তিনি মুক্তিযোদ্ধা এবং বাকি যারা আছেন সবার সাথে থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদনের যেই কাজগুলো বা সম্মান জানানোর যে বিষয়গুলো সেই বিষয়গুলো তিনি করছেন। এবং তাদের এই শ্রদ্ধা নিবেদনের পরে আমরা জানি যে
সাধারণ জনতার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে দেখছি যে যারা 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 আছেন এখানে ছিলেন তারা ধীরে ধীরে আসলে সমাধিস্থল ত্যাগ করা শুরু করেছেন। উপদেষ্টা পরিষদের অনেক সদস্যরাই সমাধিস্থল ত্যাগ করেছেন। তিন বাহিনীর প্রধানদেরকে আমরা দেখেছি সমাধিস্থল ত্যাগ করতে। আমরা এখন দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে দুইজন উপদেষ্টা আদিলুর রহমান এবং ফারুকি আজম তারা শুধুমাত্র আছেন এবং আমরা একটু তাদের সাথে কথা বলবো। স্যার, আমাদের একটু ম্যান্ডেটরি একটু যদি আজকের দিনটি উপলক্ষে একটু কথা বলা এখানে 2 মিনিট একটু কথা বলে এখানে 2 মিনিট একটু সামনে যদি এগিয়ে যাচ্ছে ক্যামেরাগুলোর সামনে একটু বাড়তি যাবো না না এতগুলা ক্যামেরা স্যার চলে আসবে আপনি বললে আমি যাইতেছি ইয়েতে 2 মিনিট মানে প্রত্যেক বছরই কারণ বলার একটা রেওয়াজ আছে। সবাই চলে আসছে। রানা রানা আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়ে কিনেছি বাংলা। কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। তা নয়, গত বছরও একই প্রেক্ষাপটে আমরা স্মরণ করেছি। এটা তো একটা চিরন্তন, যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব সময় করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। আমাদের শ্রেষ্ঠ সন্তানরা এই স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনী কর্তৃক নিহত হয়েছেন। তারা সশস্ত্র যোদ্ধা ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এই রায়ের বাজার বৌদ্ধভূমিতে তাদের আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা পেয়েছি স্বাধীনতার পর। তো এই জাতি বিগত 54 বছর ধরে নিবেদিতভাবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে 14ই ডিসেম্বরে। তো এইবারও গত অন্যান্য বারের মতো তাই হলো। সরকার সর্বোত্তম গুরুত্ব দিয়ে এই দিবসটি উদযাপনের আয়োজন করেছে বিভিন্ন জেলা। নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চান? নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এটাই। ধন্যবাদ।